তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু ইগনোর করো। তার কারণ আমি এখন আরও একটা রুমে বসে ভিডিও করছি। সাধারণত আমার যেই রুমটাতে ভিডিও করি সেই রুমে হচ্ছে ছেলে টিভি দেখছে, টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর আরও একটা রুমে যেখানে আমি ভিডিও করি সেই রুমে হচ্ছে বাপে মেয়ে পড়াশুনো করছে। সেই জন্য ওই রুমটাও ছেড়ে দিয়েছি। তা এই রুমটা খালি রয়েছে, এই রুমে চলে এসেছি ভিডিও করতে। আমার খুব ডিস্টার্ব হয়, ওই রুমে বসে ভিডিও করাতে অভ্যাস তো খুব ডিস্টার্ব ফিল করি আমি। তবে এখন যদি এই মুহূর্তে আমি ভিডিওটা না করি তাহলে তোমরা কিন্তু ভিডিওটা পাবে না। আর তারপরে আমার একদম সময় হবে না, সেই কারণে ভিডিওটা তোমরা পাবে না। সেই কারণে ভাবছি যে কষ্ট করে হোক ভিডিওটা এই সময় এই মুহূর্তে করে রাখি। একটু সমস্যা হচ্ছে আমার ভিডিও নিয়ে, এবং চ্যানেল নিয়েও একটু সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে রিচ একদম ডাউন হয়ে গেছে, ভিডিও কিন্তু একদমই ভিউজ হচ্ছে না, বা ভিউজ তো হওয়ার কথাও না, মানে রিচ ডাউন হয়ে গেছে বলে পৌঁছচ্ছে না, অনেকের কাছে পৌঁছচ্ছে না। আমাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে পৌঁছচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি খাটতে রাজি রয়েছি, খাটবো। কষ্ট করে খেটে একটু দাঁড় করিয়েছিলাম, আবার ডুবেছে, আবার খেটে দাঁড়া করাবো, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে বাড়ির মানে আমার আগে হচ্ছে রাত্রেবেলা করে আমি ভিডিও করতাম, মানে রাত্রে 1টা-1:30 নাগাদ আমি ভিডিও করতাম, ভিডিও করে তারপরে আমি শুতে যেতাম, মানে পরের দিন সকালবেলা ভিডিওটা, যেমন আজকে সকালে তোমরা ভিডিও পাচ্ছ, আমি কিন্তু গতকাল রাতেই ভিডিওটা করে রেখেছি। এরকমই হয়েছে, রাত্রে 1টা-1:30টার সময় ভিডিও করতাম, সবাই ঘুমিয়ে পড়তো, তারপরে ভিডিও করতাম। আমি জানি না ইদানিং কি হয়েছে, ইদানিং হচ্ছে ছেলের ব্যাপারটা হয়েছে। ছেলে কি হচ্ছে, ছেলে আমি না আসলে তখনও শুতো না, তখনও 1টা-1:30 অবধি জেগে থাকতো, কিন্তু আমাকে কোনো ডিস্টার্ব করতো না। ও কী করতো, ও বিছানায় বসে থাকতো, বা ও কোনো নিজের মতন কিছু করতো, এগুলো করতো। কিন্তু তারপরে দেখলাম যে দীর্ঘদিন এটা একটা বাজে অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, ভীষণ বাজে একটা অভ্যাসে পরিণত হচ্ছে। এই বয়সের ছেলেরা, বাচ্চারা এতক্ষণ রাত জেগে থাকাটা ভীষণ ক্ষতিকর, ওর শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। আর দেরি করে, হ্যাঁ, যেরকম করে দেরি করে শুচ্ছে সেরকম করে দেরি করে উঠছে, এবং স্কুল যেতে খুব ইয়ে হচ্ছে। তারপর থেকে আমি ডিসাইড করেছি যে রাত্রেবেলা করে আর কোনো ভিডিও করবো না। এখন বাজে রাত্রি 10:30, আর এখন হচ্ছে ছেলে মেয়ের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে যে কাজগুলো আছে সেগুলোই ওরা ওই রুমে করছে, মেয়ে হোমওয়ার্কগুলো করছে, আর এই ফাঁকে আমি ভিডিওটা করে দিচ্ছি। রাত্রি 10:30টার সময় ভিডিও করছি, এই ভিডিওটা তোমরা কিন্তু আজকে সকালে পাচ্ছ, গতকাল রাতেই আমি করে রেখেছি, বুঝেছো? আর সেই কারণে এই সময়টা ভিডিও করতে বসি, এবং ওরা সবাই মিলে ওই ঘরে যেহেতু রয়েছে, আমি এই ঘরে এসে ভিডিও করতে বসলাম। আর যদি ওই ঘরে আমাকে ভিডিও করতে হতো আগের জায়গাটাতে, তাহলে আমাকে রাত্রি 1টা-1:30 অবধি অপেক্ষা করতে হবে, ছেলে কখন ঘুমাবে তারপরে। আর আমি সেই ভোরবেলা সকালবেলা উঠি, তারপরে কিন্তু সারাদিনে আমি 10টা মিনিটও বসার টাইম পাই না। সেই কারণে ভাবছি যে না, আমি এখন যদি বিছনায় আমি ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে যাই তাহলে কি হবে, তাহলে আমিও ঘুমিয়ে পড়বো, এটা একটা হবে। সেই কারণে আমি আর বিছনায় উঠছি না, একবারে ভিডিও করে একবার 11টার মধ্যে ছেলেকে নিয়ে আমি শুয়ে পড়বো। এটা ছেলের জন্য কিন্তু ভীষণ পরিমাণে দরকার, এত রাতটা করাটা কিন্তু একদমই উচিত নয়। যাক, সেটা বাদ দিলাম। এই মুহূর্তে কাকে নিয়ে কথা বলতে বসি, দেখো ভিডিওটা কিন্তু গতকাল ম্যান্ডি একটা ভিডিও করেছে, এবং ম্যান্ডি কিন্তু কন্ট্রোভার্সি দিয়েছে। গতকাল যেহেতু আমি 2টো ভিডিও করে দিয়েছিলাম, সেই জন্য ম্যান্ডিকে নিয়ে আমার কিন্তু এই ভিডিওটা করা হয়নি। ম্যান্ডির অনেকগুলো কথা আমি শুনলাম, এবং অনেকগুলো কথা বুঝলাম। আচ্ছা, প্রথমত কথা বলি, ম্যান্ডির যে মন ভালো, ম্যান্ডি যে উদার মনের, ম্যান্ডি যে দিতে পারে, সেটা আমরা ভালো মতন জানি। ম্যান্ডির মধ্যে কোনো কৃপণতা নেই, যে হিংসামি নেই, না আমি তোমাকে দিব না, বা এটা করবো না ওটা করবো না, এগুলো নেই। কিন্তু ম্যান্ডির মধ্যে যেটা রয়েছে, ওভার কি বলবো, চালাকভাবে নিজেকে, এটা একটা ব্যাপার রয়েছে, খুব ন্যাকামো একটা ব্যাপার রয়েছে, এবং যেটা দর্শকদের ইদানিং ও বলা শুরু করেছে। দেখো, ম্যান্ডি আগেও ভিডিও দেখেছি, ম্যান্ডির মধ্যে কিন্তু যতই মানুষ কিছু বলে যাক না কেন, ম্যান্ডি কিন্তু উত্তর সচরাচর দিত না, ইদানিং কিন্তু ম্যান্ডি উত্তর দিতে বসেছে। তার কারণ কি বলতো, সঙ্গদোষ। আমরা জানি সৎসঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে নরকবাস, বুঝতে পেরেছো? যে যেরকম মানুষের সাথে মিশবে তার চালচলনটা কিন্তু ঠিক তেরকমই হবে, তাই না? যেমন ম্যান্ডি ইদানিং তার ছোটদির সাথে উঠা বসা করছে, তাই তো? যেহেতু ছোটদি ঠোঁট কাটা, এবং যেহেতু ছোটদি কারণ মনের জায়গা করতে পারেনি, বা ছোটদিকে অনেকেই পছন্দ করে না, ছোটদি দিক বিদিক চিন্তা করে না, মুখে যা আসে তাই বলে ফেলে, সেরকম কিন্তু ম্যান্ডিও দিক বিদিক চিন্তা না করে অনেকগুলো কথা কিন্তু এখানটায় বলে গেল, ম্যান্ডি বলে গেল। আচ্ছা, সেই জন্য বললাম সঙ্গদোষ, এখানে অসৎ সঙ্গে কিন্তু ম্যান্ডির দোষ হচ্ছে। আর একটা কথা তোমাদেরকে বরাবরই আমি বলে এসেছি, দেখো সুয়ের সাথে ম্যান্ডির সম্পর্কতে সুয়ের কিন্তু কোনো ক্ষতি হয়নি, সুয়ের বরং লাভ হয়েছে। তার কারণ একটা 4 লাখ 4.5 লাখের যদি চ্যানেল, আর এদিকে যদি একটা 10, 12, 15 হাজারের একটা চ্যানেল, মানে ও ব্লগিং চ্যানেলটার কথা বলছি, যদি সেই মানুষটার সাথে
মিট আপ হয় আর কি, তাহলে কিন্তু এদের লাভ হবে। ওই 4.5 লাখের চ্যানেলে থেকে আমি যদি 1%ও ধরি, তাও কিছু মানুষ কিন্তু এর কাছে চলে আসবে, এবং যে এটা আসাতে শুয়ে কিন্তু ভিউজটা বেড়েছে, ওর কিন্তু রিস্ট আপ হয়েছে। কিন্তু সমস্যাটা কি হয়েছে বলতো, ম্যান্ডির শিরে সংক্রান্তি হয়েছে, ম্যান্ডির সামনে বিপদ, যেটা ম্যান্ডি বুঝতে পারছে না। প্রতিনিয়ত ম্যান্ডিকে অনেক কটাক্ষে স্বীকার হতে হয়েছে। দেখো, ম্যান্ডি যখন ওই হুলের ব্যাপারটা নিয়ে মানে 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 কি বলবো, একটা নোংরামো করেছিল যখন ম্যান্ডি, তখন কিন্তু ম্যান্ডিকে কিন্তু তখন শুনতে হয়েছিল। কিন্তু তারপরে এই যে ছোড়দির সাথে সম্পর্ক না হওয়ার আগ অবধি ম্যান্ডিকে কিন্তু এত মানুষ এত অপছন্দ করেনি, কিন্তু ইদানিং ম্যান্ডিকে অনেক মানুষ অপছন্দ করছে। তার কারণ একটা, ছোড়দির নেগেটিভ যে এনার্জিটা সেটা কিন্তু ম্যান্ডির উপরে পড়েছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। তার কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকা ভালো, এবং হচ্ছে যেখানে আমি মানে আমি যেই মানুষটাকে শেষ করার পরিকল্পনা করে ফেলেছিলাম, সেই মানুষটার সাথে দহরম মরম ভালো সম্পর্ক যদি করি, তাহলে সব মানুষ সবসময় গ্রহণ করতে পারবে, এই আশাটা করাই আমাদের বৃথা, তাই তো? তো ম্যান্ডির ক্ষেত্রে এটা খুব খারাপ হয়েছে, এবং সুয়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়েছে। এটা আমি আগের দিনও বলেছিলাম, আমি এখন আবারও বলছি, ম্যান্ডির ওই আবার ফিরে আসা, তারপরে আবার সব কিছু বলে নতুন করে জীবনযাত্রা চালানো, তারপরেও কিন্তু ম্যান্ডিকে এত কথা শুনতে হয়নি। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে, অ্যাপ্রিসিয়েটও করেছে অনেক মানুষ, যে হ্যাঁ তুমি যা ভুল করেছো দ্বিতীয়বার ভুল করবে না, তুমি ভালো হয়ে যাও, শুধরে যাও, মেয়েকে নিয়ে স্বামীকে নিয়ে সুখে সংসার করো বলে মানুষ কিন্তু ভালোবাসা দিয়েছে, এবং প্রচুর ভিউজ ইনকাম করেছে। কিন্তু দেখো এখানটায় কিন্তু ম্যান্ডি জবের থেকে ছোড়দির সাথে করছে, ম্যান্ডির ভিউজ যেরকম ডাউন হয়ে গেছে, সেরকম কিন্তু ম্যান্ডিকে প্রচুর কটাক্ষে শিকার হতে হচ্ছে। এমনকি ছোট্ট বাচ্চা মেয়েটাকে পর্যন্ত কিন্তু কেউ ছাড়ছে না। তার মানে বুঝতে পেরেছো তো, যে ম্যান্ডির শিরে সংক্রান্তি তোমাদেরকে যেটা বলেছিলাম আগে, সেটাই হতে চলেছে। বুঝতে পেরেছো? কারণ কি বলতো, দেখো, নিজের ভালো মানুষের বোঝে, তাই না? নিজের ভালো মানুষের বোঝে। মানুষকে জ্বলানোর জন্য, শুধুমাত্র মারিয়াকে জ্বলানোর জন্য, মারিয়া চ্যানেলটা শেষ করার জন্য আমি ছোড়দির সাথে সম্পর্ক তৈরি করেছি, অথচ আমি দেখছি না একজনকে জ্বালানোর জন্য আমি আমার অস্তিত্বটা বিলীন করে দিচ্ছি, আমি আমার অস্তিত্বটাকে নষ্ট করে দিচ্ছি, এটা কিন্তু দেখছি না। তো যাই হোক, বাদ দিলাম, আমাকে খুব বিধ্বস্ত লাগছে, তাই না? সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, আর হেল্পিং হ্যান্ডও আসেনি আজকে, প্রচুর খাটাখাটনি গেছে, আর হেল্পিং হ্যান্ড আসেনি। আমি জানি না কেন আমার ছুটির দিনই হেল্পিং হ্যান্ড আসে না, আমি বুঝতে পারি না কেন সানডে করে আসছে না। যেদিন ছুটি, সরস্বতী পুজোর দিন ছুটি, সেদিন আসেনি, আজকে 26শে জানুয়ারি সেদিন আসেনি। বুঝতে পেরেছো? মানে যেদিন আমার বাড়িতে থাকার সময়, যেদিনকে আমি একটু রেস্ট করবো ভাবি, সেই দিনই আমার হেল্পিং হ্যান্ড আসছে না। তো আমি খুব তাড়াতাড়ি এনাকে চেঞ্জ করছি, আমার একে দিয়ে পোষাচ্ছে না। যাই হোক, বাদ দিলাম, সেটা কথা বাদ দিলাম। তো ম্যান্ডিকে নিয়ে কথা বলি। ম্যান্ডি অনেক বড় বড় লেকচার মেরে গেলো, যে তোমরাই তো বলেছো যে সবাইকে সামনে আনতে না, তোমরাই তো বলেছো যে ভালোবাসার মানুষকে বেশি সামনে আনতে না, আনলে পরে নাকি নজর লেগে যায়। তো তোমাদের কথাই শুনছি, সেই কারণে মল্লিকাকে সামনে আনছি না। বুঝতে পেরেছি? এই উত্তরটা দিল। তাই একটা কথা বলি, আজকে তোমার মনে হলো যে দর্শকদের কথা শুনে তুমি মল্লিকাকে সামনে আনছো, তোমার এই কথাটা মনে হয় তুমি দর্শকদেরকে প্রাধান্য দিচ্ছ, তুমি দর্শকদের কথা শুনছো, তোমার মনে হচ্ছে তুমি যেটা বললে সেটা কি খুব ভালো বললে? আমার তো মনে হয় না। যদি দর্শকদের কথা শোনার থাকতো, তাহলে প্রচুর দর্শক বলেছে ছোড়দির সাথে দূরে থাকো, প্রচুর দর্শক বলেছে ছোড়দির থেকে দূরে থাকো, ছোড়দির সাথে তুমি বন্ধুত্ব করো না, গলায় গলায় পিরিত করো না। শুনেছো কি? শুনোনি তো? প্রচুর মানুষ সেই সময় বলেছে যে তুমি যে অন্যায়টা করেছো সেটা সর্বশ্রেষ্ঠ অন্যায়, এটাকে ক্ষমা করা যায় না, তুমি বাড়ি ছেড়ো না, তুমি বাড়ি থেকে কোথাও যেও না। তুমি তো তোমার কথা শোনোনি। এরকম যদি আমি গুনতে বসাই, তাহলে 1000টা জিনিস, তুমি এমন 1000টা কাজ করে আছো যেগুলো দর্শকরা তোমাকে না করেছিল। তো একটা কথাও তো তুমি শোনোনি, দর্শকদের একটা কথাও তো তুমি শুনোনি। অথচ আজকে যেহেতু মল্লিকাকে তুমি দেখোনি, মল্লিকাকে নিয়ে তোমার কথা বলতে হচ্ছে, তখন তুমি বললে দর্শকরা বলেছে ভালোবাসার মানুষকে দেখাতে নেই, নজর লেগে যায় এবং সম্পর্ক নাকি ঠুনকো হয়ে যায়। ভালোবাসার লোকদের বেশি দেখালে নাকি মানে বোঝা যায় যে ভালোবাসাটা ঠুনকো, অন্তর থেকে না, ফেক ভালোবাসা। সেই জন্য ভাবছি যে এখন থেকে আর দেখাবো না। তাই এত দর্শকদের কথা শুনছো, তাহলে তো দর্শক তো বলছে ছোড়দির সাথে আর কোনো সম্পর্কে রেখো না, তাহলে কি আমি ধরে নিতে পারি এরপরে দর্শকদের প্রাধান্য দিয়ে এরকমই দর্শকদের কথা শুনে তুমি ছোড়দির সাথে সম্পর্কটা নষ্ট করে দেবে, বা ছোড়দিকে তুমি দেখাবে না, বা বলতে পারো যে ছোড়দির মুখ তোমার চ্যানেলে দেখা যাবে না? এটা কি আমি ধরে নিতে পারি? দর্শকদের তো বলছে, দর্শকদের তো এটারও ডিমান্ড রয়েছে, তাই না? তা তুমি যদি ডিমান্ডটা শুনতে শুরু করো, তাহলে সর্বক্ষেত্রে তোমাকে ডিমান্ডটা শুনতে হবে। যে কোনো একটা তোমার মত অনুসারে, তোমার ইসে কি বলবো, যেটা তোমার ভালো লাগবে সেটাই তুমি চুজ করবে, সেটা তো হতে পারে না। শুনলে তো সবগুলো কথাই তোমাকে দর্শকদের শুনে চলতে হবে, তাই না? আচ্ছা, আরেকটা কথা, তুমি কি বললে পার্সোনাল লাইফ, এটা নিয়ে তো প্রচুর কমেন্ট এসেছে যে ব্যক্তিগত লাইফ বলেও কিছু থাকে। সত্যি কথা বলো তো ম্যান্ডি, সত্যি কথা বলো তো, তোমার ব্যক্তিগত লাইফ বলে কিছু আছে? সত্যি কথা বলো।
তুমি হুলের সাথে একই বাড়িতে থেকে, স্যান্ডির সাথে একই বাড়িতে থেকে হুলের সাথে কতবার বেড শেয়ার করছো সেটা পর্যন্ত আমরা জানি, সেটা আমরা জানি। তোমার কবে পিরিয়ডস হয় সে ডেটটা পর্যন্ত আমরা জানি, তাই না? তোমার সাথে হুলের যে সিঁদুর পরাপুরি হয়েছিল এবং সেখানে যে তোমরা একটা মানে কি বলবো অন্তরঙ্গ, বুঝতে পারছো, একটা সম্পর্ক মানে সময়ের মধ্যে ছিলে, সেই সময় যে তুমি দিদিভাইকে কল করেছিলে সেই খবরটা পর্যন্ত দিদিভাই দিয়ে দিয়েছিল। মানে এমন কোনো খবর নেই তুমি যে তোমার হাজবেন্ড থাকাকালীন এবং শুরুর থেকে, যখন তোমার হাজবেন্ড ছিল না, বয়ফ্রেন্ড ছিল, তখন থেকে এবং এখনো অবধি তুমি 7-7টা প্রেমিকের সাথে প্রেম করেছো। এই যে এতগুলো কথা, তোমার বাবা, তোমার মা, তোমার পরিবার, তোমার ননদ, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমার মানে হাজবেন্ড, প্রত্যেকের নারী নক্ষত্র আমাদের ওয়াইটিতে ছাড়া আছে। মানে ওয়াইটিতে তোমার চ্যানেল থেকে ছাড়া আছে, তোমার দিদিভাইয়ের চ্যানেল থেকে ছাড়া রয়েছে, বুঝতে পেরেছো? এরপরেও তোমার বলতে ইচ্ছা করে যে তোমার এবং তোমার পরিবারের মধ্যে কোনো পার্সোনাল জিনিস আছে। হ্যাঁ, একটা জিনিস তুমি দেখাওনি, সেটা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্কটা কীভাবে হয় সেটা তুমি দেখাওনি। বাকি এমন কিছুই বাদ রাখোনি যেটা আমরা জানি না এবং যেটা তুমি দেখাওনি, বুঝতে পেরেছো? তাই প্লিজ তোমার মুখে তো কমপক্ষে এটা মানায় না যে পার্সোনাল লাইফ। তুমি যদি সুন্দর একটা জীবনযাত্রা তৈরি করে থাকতে, বা তুমি যদি সেরকমই মানে কি বলবো নোংরাচারিতা না করতে, তাহলেও আমরা মানতাম। এবার তুমি ভুল করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, ঠিক আছে, তারপরেও যদি তুমি ছোটদিকে নিয়ে এসে সেই চরম সীমা পার না করতে, তাহলেও আমরা হয়তো কিছু জায়গায় নিজেকে মানে বুঝ দিতাম যে না, মনুষ্যত্ব বলে কিছু আছে, আত্মমর্যাদা বলে কিছু আছে, মান সম্মান বলে কিছু আছে, পার্সোনালিটি বলে কিছু রয়েছে, কিন্তু কোনোটাই তোমার মধ্যে নেই, কোনোটাই তোমার মধ্যে বিরাজমান নয়। তা তুমি পার্সোনাল লাইফের কথা বলছো। দেখো, আমার কথা এগুলো নয়, আমার সাথে তোমার কোনো শত্রুতা নেই, আমি এখানে কাউকে শত্রু করতে আসিনি, কিন্তু এগুলো কি, এগুলো দর্শকদের কথা। কোন দর্শকদের কথা? যেই দর্শকরা তোমাকে ভালোবাসা দিয়ে আজকে এত বড় একটা চ্যানেল তৈরি করে দিয়েছে, যেই দর্শকরা ভিউজ দিলে পরে তোমার মাসকাবারি মাল আসবে, সেই দর্শকদের কথা। আজকে তোমার ছর্দির পাল্লায় পড়ে তুমি দর্শকদের চোখ রাঙাচ্ছ ঠিকই, অথচ তুমি যখন বলছো যে এখন কয়েকদিন ছুটি ছাটা আছে, ব্যাংক বন্ধ আছে বলে ইউটিউবের টাকাটা আমার এখন ঢোকেনি, আমি সেই জন্য চাপে রয়েছি, ভাবতে পারছো তোমাকে এই দর্শকগুলো দেখছে বলে তুমি একটা থোক টাকা পাবে সেই আশাতে তুমি বসে রয়েছে, এবং সেই টাকা দিয়ে তোমার গ্রসারি আইটেম আসবে, মানে তোমার সাংসারিক জিনিসপত্র আসবে এবং সংসার চলবে, তোমার হাজবেন্ডের জিম চলবে এবং প্রোটিন ভিটামিন সমস্ত খাবার চলবে এই দর্শকদের দিয়ে। এবং এই দর্শকদের তুচ্ছ তাচ্ছিল্য করছো, এই দর্শকদেরই কথা শোনাচ্ছ এবং এই দর্শকদের প্যাক দিয়ে কথা বলছো। সত্যি মনুষ্যত্ব কোথায় চলে গেছে? যদি তোমার লজ্জা নেই, তোমার ঘেন্না নেই, তোমার গায়ের চামড়াটা মোটা, এটা আমরা সবাই মিলে জানি। আর তারপরে তো ছদ্দিকে আপন করে তোমার যে লজ্জাবোধও নেই, সেটাও আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, থাকলেও তুমি একটা কথা বলেছো যে মল্লিকার সাথে আমার তুমি বলেছো মল্লিকার সাথে আমার সম্পর্ক খারাপ হওয়ার কারণ কি? মল্লিকা কি আমার শত্রু? মল্লিকা কি আমাকে পিঠ পিছনে ছুরি মেরেছে? মল্লিকা কি আমার সাথে শয়তানি করেছে, বদমাশি করেছে, এগুলো করেছে? মল্লিকা কি নোংরামি করেছে? যাই করেছে মল্লিকা কি আমার সাথে যা কিছু করেছে? আচ্ছা দেখো, মল্লিকা তো কিছু করেনি, সেটা বুঝতে পারলাম, কিন্তু যে করেছে তাকে তুমি ক্ষমা করলে কি হবে? যে করেছে তাকে তুমি ক্ষমা করলে কি হবে? তার মানে তুমি এটা বলতেই পারলে যে একজন তোমার পিছনে ছুরি ভোঁকেছে, তুমি এটা বোঝালে যে একজন তোমার পিছনে ছুরি ভোঁকেছে, একজন তোমাকে নিয়ে নোংরামি করেছে, একজন তোমার সাথে বিট্রেমি করেছে, তোমার পার্সোনাল খবর রিভিল করেছে, তারপরেও তুমি এত বড় মানসিকতার মানুষ যে তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। কারণ ক্ষমাই পরম ধর্ম, তোমার মার মুখে শুনেছি ক্ষমা পরম ধর্ম। তোমার মা বলেছিল শুয়ের বাড়িতে গিয়ে ক্ষমা পরম ধর্ম, অথচ দেখো মা তার হাজব্যান্ডকে ক্ষমা করতে পারেনি। যেই হাজব্যান্ডের দ্বারা তুমি তোমার বাবাকে পেয়েছো, সেই হাজব্যান্ডকে ক্ষমা করতে পারেনি, এবং যে রক্ষিতা বলে চিৎকার করলো তাকে ক্ষমা করে বললো ক্ষমা পরম ধর্ম। সেম তো, তোমারই তো মা, তুমিও তাই, ক্ষমা পরম ধর্ম বলে সেই মানুষটাকে ক্ষমা করে দিলে যে পিছনে ছুরি ভোঁকেছে, যে পেছনে গিয়ে তোমার নোংরামি করেছে, তাই না? কথাটা তুমি বেশ সুন্দর করে শুনিয়েছো। কাকে শুনিয়েছো? সুকে শুনিয়েছো। এটা বুঝতে পেরেছি যে তোমার উদার মানসিকতার মানুষ তুমি, তোমার মনে অনেক বড়, সেই জন্য যে যতই অন্যায় করুক না কেন তুমি তাকে ক্ষমা করে দেবে, কারণ তুমি হিংসামি পছন্দ করো না, তুমি বলো যে সবার সাথে আমার মিলেমিশে চলতে হবে। এটা দেখো, মিলেমিশে চলা, ক্ষমা করা, সে তো অবশ্যই বড় মানসিকতার মানুষ। তবে যে আমার মান ইজ্জত বিক্রি করে দিয়েছে, অবশ্য মান ইজ্জত কি সত্যি সত্যি সে বিক্রি করেছে? আমার তো মনে হয় না। হ্যাঁ, তুমি বলছো যে ক্ষমা পরম ধর্ম, অথচ তুমি নিজের মাকে কোনোদিন ক্ষমা করতে পারোনি। তুমি দালাল দিয়ে তোমার মাকে ওয়াইটিতে বিক্রি করেছো, তুমি দালাল দিয়ে তোমার বাবাকেও পর্যন্ত বিক্রি করেছো, তোমার মাকে রাখেল বানিয়ে দিয়েছো অন্য কারো।
চরিত্র বিশ্লেষণ করে। তুমি তোমার পুরো পরিবারকে বিক্রি করেছো, তারপরেও তুমি এত বড় বড় কথা বলো কীভাবে আমি জানি না, এত বড় বড় বুলি তোমার মুখ থেকে কীভাবে বেরোচ্ছে আমি জানি না। যাই হোক, ক্ষমা যখন পরম ধর্ম, ক্ষমা করো। আর তুমি যে একটু সুন্দর করে সুখে বুঝিয়ে দিলে যে তুই যাই করেছিস করেছিস, আমি কিন্তু তোকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমার মন মানসিকতা অনেক বড় এবং আমি সবাইকে ক্ষমা করতে ভালোবাসি এবং সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। তুমি বুঝিয়ে দিলে, সুন্দর করে বুঝিয়ে দিলে। আর থাকলো দর্শকদের কথা শুনে চলা, তা আশা করবো এর পরের দিন থেকে দর্শকদের কথা শুনে তুমি চলবে এবং দর্শকরা যারা যারা যেই কথা বলবে সেটা তুমি মানবে। সর্বপ্রথম এটা মানো যে তোমার দর্শকরা বলছে তোমার সর্দিকে ছেড়ে দিতে, তাহলে সেটা ছেড়ে দেখাও না, সেটাই ছেড়ে দেখাও, তাহলে মানবো দর্শকদের প্রত্যেকটা কথা তুমি প্রাধান্য দিচ্ছ, তাই না? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, লাস্ট কথা বলে যাই, যে আমি না সত্যি অবাক হয়ে যাচ্ছি, শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য কেউ অপেক্ষা করে, শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য কেউ অপেক্ষা করে, যে কবে থেকে অপেক্ষা করে রয়েছি শ্রাদ্ধ বাড়ি যাবো, এই কথাটা শুনে না আমি মেলাতে পারছি না। আর ঠাকুরের আশীর্বাদে মানে কি বলবো, বলতে হয় না, ঠাকুরের মানে ইয়েতে মানে যদি কারো কোনো কিছু না হয় আর কি, যদি হয়ে যায়, যদি ইনকেস কারোর কিছু হয়ে গেল এবং আমাদের বাড়িতে শ্রাদ্ধের নিমন্ত্রণ আসলো, সত্যি কথা আমরা তো সেই সময় যাই না, প্রথম কথা যাই না, কারণ কারোর বাড়িতেই যাই না, শ্রাদ্ধ বাড়িতে যাই না। আর দ্বিতীয়ত কথা, যতটুকু লৌকিকতা করার মানে কিছু দিয়ে দেখা করে আসা, সেই লৌকিকতা কিন্তু করে আসি, সেটা হচ্ছে আগে হতে পারে 13 দিন 12 দিন 11 দিন কাজের আগে বা কাজ শেষ হয়ে গেলে, বুঝতে পেরেছো? তো শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য এত উৎফুল্লভাবে দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা অধীর আগ্রহে, এটা দেখে সত্যি আমার অবাক লাগলো। সত্যি পারো বটে তোমরা, সত্যি তোমরা পারো, সত্যি তোমরাই পারো, বুঝতে পেরেছো? যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।